জমির দলিল আছে কিন্তু খতিয়ানে অন্য ব্যক্তির নাম, এক্ষেত্রে জমির মালিকানা আমার টিকবে কিনা, এই বিষয়টি নিয়েই অনেকেই দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। নানান জনে এই সংক্রান্ত বিষয়টি নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নানান সময় প্রশ্ন করে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটিতে আপনাদেরকে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা বিষয়টি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি দেখার পর আপনার আর এই বিষয় নিয়ে কোনো সংশয় থাকবে না। ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা নানান সময়ই জমির মালিকানা নিয়ে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে পড়ে আমরা সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলি এবং অনেকেই নানান দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে আমার কাছে এই ডকুমেন্টটি রয়েছে, এই ডকুমেন্টটির বলে কি আমি সম্পত্তির মালিকানা পাবো, কিংবা এই সম্পত্তিটির অন্য একজন ব্যক্তির কাছে একটি ডকুমেন্ট রয়েছে, তিনি সেই ডকুমেন্টের বলে জমির মালিকানা দাবি করছে, তাহলে তার ডকুমেন্টটির দ্বারা কি তিনি সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবে? আমি কি সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলবো? কিংবা আমার দাদার, আমার পূর্বপুরুষের, আমার মায়ের এই সকল সম্পত্তি মালিকানা রয়েছে কিন্তু আমি ভোগ দখলে নেই, সেক্ষেত্রে আমি কিভাবে সম্পত্তির ভোগ দখলে যাব? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের চারপাশে কিংবা আপনার আমার সকলেরই প্রশ্ন। তো বিষয়গুলো সম্পর্কে আমরা সব সময় কিন্তু সঠিক ধারণা না থাকার কারণে এবং আমরা ম্যাক্সিমাম সময়ে আদালতে এই যে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলোর কারণে যারা বিচার প্রার্থী তারা কিন্তু ম্যাক্সিমামই অর্থাৎ 80 থেকে 90% কিন্তু গ্রামের লোক। এই গ্রামের সহজ সরল লোকগুলো কিন্তু আইন কানুন সম্পর্কে তেমন না জানার কারণে তারা মামলা মোকদ্দমায় প্রতিনিয়তই জড়িয়ে পড়ছে এবং এর পিছনে আবার অনেক ক্ষেত্রেই দায়ী হচ্ছে আমাদের অজ্ঞতা। এবং আমরা কিন্তু সবসময় যেটি করি সেটি হচ্ছে জমি জমা সংক্রান্ত পরামর্শ সবসময় দালাল কিন্তু মাতাব্বর এই শ্রেণীর লোকজনের কাছ থেকে নিয়ে থাকি। কিছু টাকা বাঁচানোর জন্য আমরা আইনজীবীর সহযোগিতা নেই না, যার কারণে পরবর্তীতে ওই টাকাটা বাঁচানোর থেকে তার থেকে দ্বিগুণ পরিমাণে অর্থ আমাদের ব্যয় হয়ে যায়। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু জটিল সমস্যা। এখন এই যে ব্যাপারটি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, অর্থাৎ দলিল রয়েছে আপনার নামে কিন্তু খতিয়ান রয়েছে আরেকজন ব্যক্তির নামে, সেক্ষেত্রে ওই জমির মালিকানা আপনার থাকবে কিনা, এখানে দুইটি কনসেপ্ট রয়েছে। প্রথম কনসেপ্ট যেটি, সেটি হলো আপনার যদি দলিল থাকে এবং খতিয়ান যদি অন্য একজন ব্যক্তির নামে থাকে, সেক্ষেত্রে আপনার প্রথমেই টেনশনে যাওয়ার কিছু নেই। প্রথমে আপনাকে দেখতে হবে যে ব্যক্তির নামে খতিয়ান রয়েছে ওই ব্যক্তি আসলে কে, তিনি কি আসলে খতিয়ানধারী ব্যক্তি কিনা, যে ব্যক্তি মালিকানা দাবি করছে তিনি তার নামে খতিয়ান রয়েছে কিনা। যদি তার নামে থাকে তাহলে কিভাবে তিনি পেলেন, আর যদি তার না হয় অর্থাৎ কোন একজন ব্যক্তি আপনাকে খতিয়ান প্রদর্শন করছেন, তার নামে কিংবা তার পূর্বপুরুষের নামে খতিয়ান রয়েছে, তিনি ওই খতিয়ান বলে সম্পত্তির মালিকানা দাবি করছেন কিন্তু আপনি হচ্ছেন দলিল বলে মালিক এবং ভোগ দখলেও রয়েছেন, তাহলে এই যে বিষয়টি, এই বিষয়টি সমাধান হবে এরূপ যে যারা খতিয়ান বলে সম্পত্তির মালিকানা দাবি করছে তারা আপনি যার কাছ থেকে সম্পত্তির মালিকানা ক্রয় করে কিংবা কোন একটি মাধ্যমে পেয়েছেন সেই সকল ব্যক্তি কিনা, কিংবা সেই সকল ব্যক্তির ওয়ারিশ কিনা, কিংবা আপনার দলিলে যে ব্যক্তি সম্পত্তির দাতা সেই ব্যক্তি ওই খতিয়ান বলে সম্পত্তির মালিকানা দাবি করছে কিনা, কিংবা ওই খতিয়ানে ওই দাতার নাম রয়েছে কিনা। যদি এমন হয় তাহলে বিষয়টি কিন্তু খুবই কমন। বিষয়টি হচ্ছে আপনি জমি ক্রয় করেছেন, আপনি খতিয়ান সংশোধন করার সময় পান নাই, আপনি আবেদন করেছেন, আবেদন করার কারণে আপনার খতিয়ান এখনো সংশোধন হয় নাই, যার কারণে আপনার খতিয়ান তৈরি না হওয়ার সুযোগ নিয়ে ওই সকল ব্যক্তি কিংবা তার ওয়ারিশারা এসে এখন ওই খতিয়ান দিয়ে সম্পত্তির মালিকানা দাবি করছে। যদি এই ধরনের কোনো বিষয় থেকে থাকে তাহলে কিন্তু আপনার দলিলেই 100% গ্যারান্টি সহকারে কার্যকরী ভূমিকা পালন করবে, ওই সকল ব্যক্তির ওই খতিয়ানগুলো বাতিল হয়ে যাবে এবং জাল জালিয়াতি এবং
এই যে চতুরতা, এই চতুরতার কারণে ভূমি অপরাধ প্রতিকার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা আপনি গ্রহণ করতে পারবেন। আরেকটি ব্যাপার যেটি হয় সেটি হচ্ছে, ধরুন আপনার কাছে দলিল রয়েছে কিন্তু খতিয়ান বলে যে সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা দাবি করছে, কিংবা ওই সকল খতিয়ানে যদি তাদের পূর্বপুরুষের নাম থাকে এবং ওয়ারিশান সূত্রে সম্পত্তির মালিকানা দাবি করে, তাহলে ওই যে খতিয়ান, ওই খতিয়ানের সঙ্গে আপনার সম্পত্তির যে দাতা তার নামের যদি কোনো মিল না থাকে, তাহলে প্রথমে যে বিষয়টি আপনার লক্ষ্য রাখা উচিত যে আপনি যার কাছ থেকে সম্পত্তি পেয়েছেন, ওয়ারিশান সূত্রে হোক, সাবকবলা সূত্রে হোক, বা যে কোনো একটি মাধ্যমে হোক, ওই সকল ব্যক্তির সঙ্গে ওই খতিয়ানে উল্লেখিত ব্যক্তির সম্পর্কটা কি। যদি সম্পর্ক থাকে তাহলে সেই সম্পর্ক কিভাবে পরবর্তীতে এত দূরে আসলো, কিংবা আপনি সম্পত্তি ক্রয় করার সময় খতিয়ান দেখে কিনেছিলেন কিনা। যদি খতিয়ান দেখে ক্রয় করে থাকেন, তাহলে যে ব্যক্তিরা খতিয়ান দেখাচ্ছে সেই খতিয়ানটি হতে পারে পুনর খতিয়ান, কিংবা সেই খতিয়ানটি হতে পারে আপনার আগের খতিয়ান কিন্তু খতিয়ান সংশোধন হয়েছে, সেই বিষয়টি তারা জানে না। কিংবা ওই যে খতিয়ানটি দেখানো হচ্ছে, ওই খতিয়ানদারী ব্যক্তি আসল মালিক, আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তারা হইতে পারে জবরদখলকারী, ভুয়া মালিক, ধান্দাবাজ প্রকৃতির মানুষ। তারা সম্পত্তি বন্ধক নিয়েছিল, লিজ নিয়েছিল, বর্গা দিয়েছিল, কিংবা টাকা দাদন দিয়েছিল, টাকা পরিশোধ করতে পারেনি, সম্পত্তির ভোগ দখল সূত্রে মালিকানা লাভ করে পরবর্তীতে আপনার কাছে বিক্রয় করেছে। যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন যেটি বলছে, অর্থাৎ এখনকার যে সাবেক আইন, সেই আইনটি বলছে যে এই ধরনের ঘটনা ঘটলে প্রকৃত মালিক যারা, যাদের কাছ থেকে সম্পত্তি বৈধ প্রক্রিয়ায় হস্তান্তর করে নেওয়া হয় নাই, তারা তাদের যে কোনো একটি ডকুমেন্ট যদি প্রদর্শন করতে পারে, সেটি হতে পারে দলিল, সেটি হতে পারে খতিয়ান, সেটি হতে পারে আপনার খাজনা দাখিলাতের কাগজ, এই ধরনের কোনো কাগজ যদি তারা প্রদর্শন করে, তাহলে তাদের মালিকানা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। অর্থাৎ তারা ওয়ারিশান সূত্রে ওই খতিয়ান বলে সম্পত্তির মালিকানা পাবে। আপনি ভুয়া মালিকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন, তাই আপনার দলিলের কার্যকারিতা থাকবে না। আপনার কাছে যদি খতিয়ানও থাকে, তারপরেও কিন্তু আপনাদের কোনো কিছু করার থাকবে না। এই যে দুইটি ট্রিক্স, এই যে দুইটি পন্থা, এই দুইটি পন্থা অনুযায়ী কিন্তু আদালতে বিচার সালিশ হয়। তবে এই বিষয়গুলো নিয়ে অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করেন, আপনারা এইসব আউল ফাউল কথাবার্তা কোথা থেকে পান। দেখুন, আইনে স্পষ্টভাবে এই সকল বিষয় কিন্তু বলা হয় না। আইনজীবীদের কাজই হচ্ছে আইন বিচার বিশ্লেষণ করে সেই আইন দ্বারা কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হয় এটি নিশ্চিত করে। তো আপনারা যারা এই সকল বিষয় নিয়ে আদালতে মামলা মোকদ্দমা করেন, আদালত থেকেও কিন্তু সর্বশেষ এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই সকল ডকুমেন্ট যাচাই বাছাই করা হয় এবং সকল বিষয় কিংবা সকল ডকুমেন্ট তল্লাশি করা হয়, কোনটি ঠিক কিভাবে ঠিক। এবং আমি যে লজিকটি দেখালাম, আমি যে থিওরির কথা বললাম, এই থিওরি শেষ পর্যন্ত পরীক্ষামূলক করে দেখা হয় যে আসলে ঘটনাটি কি। তারপরে সেই থিওরি অনুযায়ী যদি সঠিক সূত্র ধরে আপনার মালিকানা ঠিকঠাক থাকে, তাহলে আপনি মালিকানা পাবেন, আর যদি না থাকে তাহলে আপনি পাবেন না। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি খতিয়ান কিংবা এই যে দলিলের মধ্যে যে দ্বন্দ্ব, অর্থাৎ আপনার দলিল রয়েছে, খতিয়ান আরেকজন ব্যক্তির নামে, কখন আপনার মালিকানা থাকবে, কখন আপনার থাকবে না, বিষয়টি সম্পর্কে একটু হলেও বুঝতে পেরেছেন। তারপরে যদি এই বিষয়টি নিয়ে আপনাদের আরো কোনো দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে, তাহলে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে অনলাইনে সার্চ দিয়ে বিষয়টি সম্পর্কে অবগত হতে পারবেন, কিংবা একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে বিষয়টি সম্পর্কে অবগত হতে পারবেন। কিংবা আমাদের থেকে যদি কোনো পরামর্শ নিতে চান, সেক্ষেত্রে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।